আজকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামি পক্ষ যারা শুরু এবং ওনাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী তারিখে সাক্ষীর জেরার জন্য থাকবে। এ পর্যন্ত সর্বসাকুল্যে 287 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয়েছে। বিডিআরের এই সমস্ত ঘটনাগুলো, বর্তমান বিজিবির ঘটনাগুলো নিয়ে অনেক বক্তব্য এসেছে, তথ্য এসেছে। আপনারা পুরা দেশব্যাপী বিভিন্ন সময়গুলি কভার করেছেন। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে অ্যাজ এ হোল আমরা মনে করি আজকে যে তথ্যগুলো এসেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ব্যতিক্রমী তথ্য এসেছে প্রসিকিউশনের পক্ষ থেকে। এবং তৎকালীন এই বিদ্রোহের পিছনে নায়ক কারা, কি প্রক্রিয়ায় এই জাতীয় নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছেন, এর সমস্ত বিস্তারিত বক্তব্য আজকের সাক্ষীর মাধ্যমে এসেছে। আজকের যিনি সাক্ষী তিনি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী, তিনি একজন আহত সাক্ষী। সার্বিক অবস্থায় তিনি যা দেখেছেন এই ভয়াবহ চিত্র, এটা তিনি আজকের জবানবন্দিতে বলে দিয়েছেন। তিনি নিজে গুলিবিদ্ধ হয়েছেন, তার সমস্ত পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে। এই বক্তব্যগুলো দিয়ে এবং কোন কোন আসামিরা নাম সহ অনেকের নাম বলেছেন, কে কিভাবে গুলি করেছেন, কে কিভাবে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছেন, গ্রেনেড ব্যবহার করেছেন, টেরোরাইজ করেছেন, জিম্মি করেছেন, পুরা পিলখানা এলাকাটাকে কিভাবে তারা জিম্মি করে রেখেছেন, এই বর্ণনাগুলি দিয়ে বলেছেন যে এই ঘটনার পিছনে একটা ষড়যন্ত্র হয়েছিল। ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য, পরবর্তীতে মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, ওনার নেতৃত্বে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, দ্বিতীয় ছিলেন নানক, জাহাঙ্গীর কবির নানক এমপি, তৃতীয় ছিলেন মির্জা আজম, অত্যন্ত আলোচিত ব্যক্তি, সংসদ সদস্য, মাহবুব আরা গিনি, নির্বাচিত এমপি, তারপরে জাতীয় পার্টির আরেকজন সংসদ সদস্য গোলাম রেজা, আচ্ছা, তিনি তৎকালীন সরকারের জোটভুক্ত একজন নির্বাচিত এমপি। এর বাইরে আমরা যেটা পেলাম যে এর পিছনে, এই ঘটনাগুলির পিছনে আজকের যিনি সাক্ষী তিনি নিজে তার তৎকালীন বস বা সিনিয়র অফিসার, তার লিঙ্কে তিনি কথা বলেছেন। জনাব তারেক আহমদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, যিনি নাকি তৎকালীন সরকার প্রধান আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সেই নিরাপত্তা উপদেষ্টার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা ছিলেন প্রধানমন্ত্রীর সারাউন্ডিংয়ে, তাদের বরাত দিয়ে যে সমস্ত তথ্য এসেছে, দেখা যায় যে সমগ্র হত্যাকাণ্ডের পিছনে ছিল সুপরিকল্পিত একটি স্কিম। সেই স্কিমে তাৎক্ষণিক আউটকামটা ছিল বিডিআর সদস্যদের থেকে যদি কোনো মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল নিয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত, বা ইভেন ওই দিনকার থেকে শুরু করে বিদ্রোহীদের একজনকে ডিএডি তৌহিদকে বিডিআরের ডিজি হিসাবে তারা নিয়োগ দিয়েছিলেন। এইটা একেবারেই অস্থায়ী, এই নিয়ে তাদের বিরোধ হয়। কিন্তু মূল স্কিম হিসাবে যেটা এসেছে, আপনার ফজলে নূর তাপস তিনি সংসদ সদস্য থাকার পাশাপাশি বিডিআরের ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন অনির্দিষ্টকালের জন্য। এই সিদ্ধান্তটা হয়েছিল। এই সিদ্ধান্ত দিয়ে আমরা কি দেখতেছি, সেনা কর্মকর্তাদেরকে হত্যাকাণ্ডের জন্য যেই পরিকল্পনা, যেই দেশকে ক্ষতিগ্রস্ত করার যে স্কিম, তার আওতায় কি ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল এবং কেন ছিল, যে এই দেশটি নানান প্রতিকূলতার ভিতরে পরিচালিত হয়েছে, অতিক্রম করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাটাকে একদলীয় কুক্ষিগত করা হয়েছিল, একজনই দেশের সর্বেসর্বা হবে। পরবর্তীতে ইভেন ৭৫ পরবর্তীতেও শেখ হাসিনার সময়ে দেখা গেল যে বিডিআরের ডিজি হবে তৎকালীন বাংলাদেশ রাইফেল, বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের
ডাইরেক্টর জেনারেল হবে একজন বেসামরিক ব্যক্তি, ব্যারিস্টার ফজলে নূর তাপস, অনির্দিষ্টকালের জন্য। তিনি কে? তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য, আপনজন, তার মানে একই বংশের লোকজন। আমরা জানি বাংলাদেশ ব্যাপী অনেক সংসদ সদস্য ছিল, আমরা সেখানে যাচ্ছি না, কিন্তু বিডিআরের প্রদান করা হবে তাকেই অনির্দিষ্টকালের জন্য। এই স্কিমটা আজকাল সাক্ষীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। ওই সময়ে যারা অংশগ্রহণ করেছেন, একজন সুবেদার মেজর কি মল্লিক, গোফরান মল্লিক, তার মাধ্যমে, তার বরাত দিয়ে যারা পার্টিসিপেন্ট ছিলেন ওই সমস্ত সময়ে নেতৃত্ব দিয়েছেন, ডিএডি তৌহিদ, হাবিব, রহিম, এদের সাথে যারা নেতৃত্বে ছিলেন, এই সুবেদার মেজর গোফরান মল্লিকও একজন ছিলেন। তাদের ভিতরে আবার পরপরে সংঘাত আসে, দ্বন্দ্ব আসে। এই বিষয়গুলো এমনই একটা পর্যায়ে যায়, আমরা হারিয়ে ফেললাম 54 জন চৌকস 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য সহ 74 জন মানুষকে। আজকের তথ্যের মাধ্যমে পুরা দেশব্যাপী জানবেন, এই সাক্ষী বলে দিয়েছেন যে ঘটনার পরপরে তিনি একটি লাইভ টেলিকাস্ট করেছিলেন, লাইভ প্রচার করেছিলেন এবিসি রেডিওর মাধ্যমে। সমগ্র বিশ্বব্যাপী সেটা প্রচারিত হয়েছে। সময়ের পরিক্রমায় আবার এটা রিভাইজড হলো আজকে বলা যায়। আমরা যারা জানতাম না বা বিস্মৃত ছিলাম, তাদের কাছে আবার একটা সুযোগ হয়ে গেল, পরিকল্পনাকারী কারা ছিলেন, কি কারণে হয়েছে, এবং এটা নতুন করে সমগ্র বিশ্বব্যাপী আবার জানার সুযোগ হয়েছে। আমরা যারা কৌতূহলী দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার হিসাবে একটা চমৎকার তথ্য চলে আসছে যে এন্টায়ার মেসাকারের জন্য কারা দায়ী ছিল। এই বক্তব্য দিয়েছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সমগ্র জাতি নিশ্চয়ই উপকৃত হবে। কেন নির্দোষ অফিসারদেরকে হত্যা করা হয়েছে, পরিবারের সদস্যদেরকে নিগৃহীত করা হয়েছে, হয়রানি করা হয়েছে, আমাদের সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং আজকের সাক্ষী আরেকটা বর্ডার পয়েন্টে আরেকটা যুদ্ধের কথাও বলেছেন, সেখানে তাদের বীরত্ব এগুলো তুলে ধরেছেন। সব কিছু মিলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। তারেক আহমেদ সিদ্দিকের কথা বলেছেন, উনি ফোন দিয়েছিলেন, ওনাকে এই সহযোগিতা করেনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন। ঘটনার দিনই, প্রথম দিন 25 তারিখে যে ঘটনা, 25 ফেব্রুয়ারি, সেই দিনই ডিজির আজকে আনফরচুনেট মহাপরিচালক যিনি পরবর্তীতে নিহত হয়েছেন, মেজর জেনারেল শাকিল আহমদ সাহেব এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনভারসেশন হয়েছে ওভার টেলিফোন। একই দিনে মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকীর সাথে কথা হয়েছে আজকের সাক্ষীর সাথে এবং অন্যান্যদের সাথে। এগুলি সবই 25 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারির মধ্যে। ষড়যন্ত্র যেটা হয়েছে, মিটিং হয়েছে, সেটাও 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যেই এগুলি হয়েছে। এটা আজকে আর নতুন করে কোনো ঘটনা নয়। ওই সময়কার ওই রকম ভার্নারেবল টাইমে, সেন্সেশনাল টাইমে, পুরো দেশ যখন নাকি ভয়ে আতঙ্কে শঙ্কিত ছিল, ওই রকম একটা সিচুয়েশনের ভিতরেই দে ওয়ার গোয়িং অন। তারা তাদের মতো করে ফুর্তি করে চলে যাচ্ছে, ষড়যন্ত্রকারীদের সফল হয়ে গেছে। 17 জন সেনা কর্মকর্তা শেষ, মনে হলো বাংলাদেশ সামরিক বাহিনী শেষ, এবং তাদের নিয়োজিত মনোনীত তাদের পরিবারের একজন সদস্যকে ডাইরেক্টর জেনারেল অফ বাংলাদেশ বর্ডার গার্ড এখন আর তৎকালীন বিডিআর এর প্রধান নিযুক্ত করা হয়েছিল। সবই ওই সময়কার ঘটনা। সকলকে ধন্যবাদ। সরাসরি ষড়যন্ত্রে জড়িত ছিল এবং একজন তো অ্যাপয়েন্টেড হলো ডিজি হিসাবে, হি ইজ এ বেনিফিশিয়ারি। মানে ছিল না মানে কি, সে ষড়যন্ত্রে শুধু অংশগ্রহণকারী নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর অ্যারেঞ্জমেন্টে, তার প্রোটেকশনে এই সমস্ত হয়েছে, এবং তিনি নিয়োজিত হয়ে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ আজকের আর তৎকালীন বিডিআর এর প্রধান। তাহলে জড়িত না থাকার কি আর কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে? তখন তিনি মেজর ছিলেন না, যিনি সাক্ষ্য দিয়েছেন তখন তিনি মেজর ছিলেন, এবং তিনি তার অতীত পারফরমেন্সের জন্য, তিনি যখন দিনাজপুর এলাকায় ছিলেন, ওই সময়ে তার দক্ষতা, সততা এবং পারফরমেন্সের জন্য সর্বশ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার প্রাপ্ত ছিলেন। এবং ওই দিন তাদের যে বাৎসরিক যে প্রোগ্রামটা হয় দরবার হলে, সেই দিন তিনি পুরস্কার গ্রহণ করার জন্য এসেছিলেন। এর বাইরে তিনি তৎকালীন সময়ের বিডিআর 2টা জোন, ইস্টার্ন এবং ইস্টার্ন জোনের তিনি গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন। সেই হিসাবে তিনি অত্যন্ত সম্পৃক্ত, সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন, যার কাছে তথ্যসমূহ আসার কথা। আর আগেই বলেছি, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি আহত, তিনি দীর্ঘদিন পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করেছেন, এবং তিনি এই কথাগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন তখনও।
আজকেও আবার নতুন করে বললেন। সকলকে ধন্যবাদ। আশা করি আজকেই বিকালে পেয়ে যাবেন। জি, সকলকে ধন্যবাদ। বিষয়টা